সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে হাজির হয়েছি আমি জুয়েল কিবরিয়া স্যার। বাংলা বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে থাকি, কথা বলে থাকি। যেহেতু সামনে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিসিএস দুয়ারে কড়া নাড়ছে, ফলে একটু হয়তো ঘন ঘন তোমাদের সামনে আসছি। আশা করছি আমার ক্লাস তোমরা বা আমার পরামর্শগুলি তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে, সেই বিশ্বাস থেকে আসছি। তো আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে নিয়ে হাজির করেছি, সেটির নাম হচ্ছে সমাস। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো জবের পরীক্ষায়, সেটি হোক প্রাইমারি, নিবন্ধন, বিসিএস বা ব্যাংক, বিমা সহ বাংলাদেশের যত রকম পরীক্ষা হয়, এমনকি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যত রকম চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় সমাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং শিক্ষার্থীদের কাছে সমাস নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি, অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের জিজ্ঞাসা, কিংবা এক এক বই এক এক রকমের বিষয়, নানান বিষয় থাকে। তো সেগুলো নিয়েই তোমাদেরকে একটু চেষ্টা করব। তো আমি সবসময় চেষ্টা করি, তোমরা জানো যে ব্যাকরণটা অনেকের কাছে যেহেতু একটু কঠিন, একটু জটিল মনে হয়, বাংলা ব্যাকরণ অনেকের কাছে দুর্বোধ্য, যদি মাতৃভাষার ব্যাকরণ। তবু কেন জানি বাংলা ব্যাকরণ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ভীতি থাকে, বিশেষ করে সমাস, প্রত্যয়, সন্ধি নিয়ে। তা আমার চেষ্টা বা উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে এই বিষয়গুলিকে একটু ব্যাকরণের দুর্বোধ্যতার বাইরে নিয়ে এসে একটু সরল করে, একটু সহজীকরণ করে উপস্থাপন করা, এটি আমার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার উদ্দেশ্য, চেষ্টা থাকবে আজকে যে সমাজ বিষয়টাকে একটু তোমাদের কাছে একটু সহজ সরল করে, একটু বোধগম্য করে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হয় যে তোমরা আমার সঙ্গে থাকবে কিছুটা সময়। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কমোডিটি কোশ্চেন আসে যে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বা কোথাকার আলোচ্য বিষয়। নিশ্চয়ই তোমরা জানো, তবু আমি একটু বলি যে সমাস ব্যাকরণের শব্দ বা কি রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ বা রূপতত্ত্ব। সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তার উত্তর হচ্ছে শব্দ বা কি রূপতত্ত্ব। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণতকরণ। সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। আর সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা একাধিক পদের এক পদে পরিণতকরণ। আর সমাস শব্দটির বিশ্লেষণ কি? সমাস শব্দটির বিশ্লেষণ হচ্ছে সম যোগ অস যোগ অ। সমাস শব্দের বিশ্লেষণ যদি চাই, সমাস শব্দটির বিশ্লেষণ কি? সম যোগ অস যোগ অ। সমাস শব্দটি সাধিত হয়েছে কিভাবে? প্রত্যয় যোগে, কৃৎ প্রত্যয়, সম যোগ অস যোগ অ। তো যাই হোক, এই ভূমিকা অংশটুকু আমাদের আসলে বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ নয়। বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাস নির্ণয়, সাথে একটু ব্যাস বাক্যটাও কখনো কখনো থাকে। কিন্তু সমাসের মূল যে পরীক্ষার যে প্রশ্ন পদ্ধতি, তার মূল বিষয়টি হচ্ছে সমাস নির্ণয়। একটি শব্দ দিয়ে বলবে এটি কোন সমাস, আজীবন কোন সমাস, আকণ্ঠ কোন সমাস, আশি বিশ কোন সমাস, বিনা পানি কোন সমাস, তাই না, প্রভাত কোন সমাস। সমাস নির্ণয় বা নিচের কোনটি দ্বন্দ্ব, কোনটি বহুব্রী, কোনটি কর্মধারায়, কোনটি দ্বিগু, কোনটি অব্যয়ভাব, কিংবা কোন ধরনের দ্বন্দ্ব, দ্বন্দ্বের আবার ভাগ, কর্মধারয়ের আবার কি ভাগ, উপমিত, উপমান, রূপক। বহুব্রীর আবার অনেক রকম ভাগ, সমানাধিকরণ বহুব্রী, ব্যাধিকরণ বহুব্রী, ব্যতিহার। তো আমরা আজকের ক্লাসে যেটা চাইবো, আমি যেটা আমার লক্ষ্য, সেটি হচ্ছে সমাসের ভাগটা নিয়ে আমি আলাদা দিন কথা বলবো, মানে ভাগের ভাগ নিয়ে। শুধু আজকে আমার উদ্দেশ্য হচ্ছে সমাসটা নির্ণয়, অর্থাৎ কোনটি দ্বন্দ্ব, কোনটি কর্মধারয়, কোনটি দ্বিগু, কোনটি অব্যয়ভাব, কোনটি বহুব্রী। এইভাবে আমরা কিভাবে একটি সমাস চিনব। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাসকে তো আমরা সাধারণত অনেকে মেমোরাইজ করি, এটি কিন্তু নিয়ম। আমরা ছোটবেলা থেকে এইভাবে পড়েছি, আমাদের স্কুলে পড়া দিত বা কলেজ বলতো যে সমাস পড়ে আসো, আগামী দিন দ্বন্দ্ব সমাস পড়ে আসো, মুখস্থ করে আসো। আমরা করলাম, পরের দিন কর্মধারায় করে আসো। ক্লাসে শিক্ষক তো ওইভাবে আমাদেরকে বা ব্যাকরণিক পদ্ধতিতে যা বুঝিয়েছে সবকিছু আমরা আবার বুঝতেও পারিনি। আমি কিন্তু ব্যাকরণিক পদ্ধতির একটু বাইরে, অর্থাৎ কিভাবে আমরা সহজেই
বা খুব শর্ট টেকনিকে সমাসটা নির্ণয় করতে পারবো, এটি আমি আজকে তোমাদের সামনে একটু দেখাবো। একটু দেখো, আমরা ধরে নাও যে একটি শব্দ বাবা, পরীক্ষা বলছে বাবা কোন সমাস। যদি জিজ্ঞেস করে যে বাবা কোন সমাস, তার উত্তর কি? বাবা কোন সমাস নয়। প্রশ্ন কেন সমাস নয়, এবং এটিও জানতে হবে কেন সমাস কেন সমাস নয়। শিক্ষার্থী বন্ধুরা যারা বিশেষ করে বিশেষ পরীক্ষা দিবে, দেখবে যে একটি প্রশ্ন এমন হবে, নিচের কোনটি সমাস সাধিত শব্দ? বলছে কোনটি সমাস সাধিত শব্দ নয়। তাহলে যে চারটি অপশন থাকবে, সমাস সাধিত শব্দ কিনা, বাংলা ভাষায় তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ, এর মধ্যে কোনটি সমাস সাধিত আর কোনটি সমাস সাধিত নয়, তো কোটি কোটি শব্দ তুমি কেমন করে মনে রাখবে? তাহলে নিশ্চয় সমাস সাধিত শব্দের কিছু কি বৈশিষ্ট্য আছে, কিছু, তাই না? তো আমরা সেটি দেখার। তাহলে বাবা এটি একটি শব্দ, বাবা একটি কি শব্দ, মা একটি শব্দ, সমাস সাধিত শব্দ না, এর এমনি একটি সাধারণ শব্দ। কিন্তু বাবার সাথে যদি মাকে যুক্ত করি বাবা মা, কিংবা মায়ের সাথে যদি কি বাবাকে যুক্ত করে মা বাবা, তাহলে এবার সমাস সাধিত। সমাস সাধিত শব্দের বৈশিষ্ট্য কি, যে একাধিক পদের মিলন, একটি শব্দ নয়, একটি পদ নয়, একাধিক পদ একসাথে থাকবে, কমপক্ষে দুইটি। একাধিক মানে কমপক্ষে দুইটি, বেশিও থাকতে পারে, কিন্তু কমপক্ষে দুইটি পদ, যার একটিকে আমরা বলছি পূর্বপদ আর একটিকে বলছি কি পরপদ। কখনো কখনো আর একাধিক পদ থাকলে মধ্যপদ বলি আমরা, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রশ্ন হচ্ছে সমাস জাত শব্দ বা সমাস নিষ্পন্ন শব্দ কোনটি? তার সিম্পল উত্তর, যেই শব্দটি একাধিক কি অংশ দিয়ে বা একাধিক শব্দের মিলনে গঠিত হয়েছে সেটি সমাসবদ্ধ শব্দ। তাহলে বাবা মা, মা বাবা, একটি হয়তো দিতে পারে পরীক্ষায় সৎ বাবা, একটি হয়তো দিতে পারে ভণ্ড বাবা, একটি হয়তো পরীক্ষায় দিতে পারে খাজা বাবা, একটি হয়তো দিতে পারে পরীক্ষায় কি দয়াল বাবা। এখন দেখো, এটি শব্দ হাত, এটি একটি শব্দ, সমাস নয়। আবার পা, এটিও একটি শব্দ, সমাস নয়। কিন্তু আমরা যখন বলছি হাত পা, তাহলে একটি সমাসবদ্ধ শব্দ। আমরা যদি বলি হাত পাখা, তাহলে সমাসবদ্ধ শব্দ। আমরা যদি বলি হাত ঘড়ি, তাহলে সমাসবদ্ধ শব্দ। আমরা যদি বলি ফর্সা হাত, আমরা যদি বলি লম্বা হাত, আমরা যদি বলি কালো হাত, তাহলে সমাস সাধিত শব্দ। একটি শব্দ ধরে নাও যে জামা, জামা, এটি কোন সমাস না, একটি শব্দ, সমাস সাধিত নয়। আবার ধরে নাও যে প্যান্ট, এটি একটি শব্দ, সমাস। কিন্তু যখন আমরা দুটো শব্দকে, তাই না, সংক্ষেপ করে জামা প্যান্ট, তখন এটি হয়ে গেল সমাস সাধিত শব্দ। জামা প্যান্ট না নিয়ে আমরা যদি লিখি নীল জামা, তাও কিন্তু সমাস সাধিত হবে, কারণ একটি অংশ নীল আর একটি অংশ জামা। নীল জামার জায়গায় আমরা লাল জামা দিতে পারি, আমরা জামা পায়জামা দিতে পারি। অর্থাৎ যখনই একাধিক পদকে আমি একসাথে বসাবো, সেটা কিন্তু তখন সমাস সাধিত শব্দ হয়ে যাচ্ছে। ধরে নাও শিক্ষার্থী বন্ধু, একটি শব্দ হচ্ছে কি শিয়াল, তাহলে এটি একটি শব্দ, কিন্তু সমাস সাধিত, এটি একটি শব্দ। কিন্তু এর সাথে আমরা শিয়ালের সাথে কুকুর যুক্ত করি, তাহলে এই দুটো মিলে সমাস সাধিত শব্দ। কিংবা শিয়ালের সাথে কুকুর যুক্ত করতে হবে, তাহলে শিয়ালের সাথে কি শিয়াল চালাক। কিংবা ধরে নাও যে শিয়াল মামা। ধর একটি শব্দ হচ্ছে ছেলে, তাহলে একটি শব্দ, কিন্তু আমরা যদি ছেলের সাথে মেয়ে যুক্ত করি, তাহলে সমাসবদ্ধ শব্দ। কিংবা আমরা যদি ছেলের পূর্বে ভালো যুক্ত করি, ভালো ছেলে, সমাস সাধিত শব্দ। আমরা যদি মিষ্টি মেয়ে লাগাই, তাহলে এটি সমাস সাধিত শব্দ। আমরা বর যদি দেই বর, তাহলে এটি সমাস নয়, একটি শব্দ, কিন্তু বর বউ, তাহলে সমাস সাধিত শব্দ। আমরা যদি লিখি নতুন বউ, তাহলে সমাস সাধিত শব্দ। ঠিক আছে, আমরা যদি লিখি ভালো বউ, কালো বউ, অনেক রকম। একটি শব্দের সাথে আমরা অনেক রকম করে কিন্তু কি করতে পারি। ধরুন একটা হলো চাল ডাল, তাহলে চাল আর ডাল দুটো মিলে, শুধু চাল বলবো তাহলে সমাস হবে না, শুধু ডাল বলবো তাও সমাস হবে না, চাল ডাল। আবার যদি চালের সাথে কি একটা কুমড়া, আবার আমরা লিখতে পারি কি পাকা কুমড়া। এখন এই রকম শব্দ কিন্তু লিখে শেষ করা যাবে না। সমাস সাধিত শব্দ 10টি 20টি 50টি নয়, 50,000, 7-8 লক্ষ প্রায়। বাংলা ভাষার সমাস সাধিত শব্দের সংখ্যা লক্ষ লক্ষ। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে লক্ষ লক্ষ সমাস সাধিত শব্দ, সেটাকে কি আমরা মেমোরাইজ করবো? যে আমি বিশেষ যে পরীক্ষা দিব, তাহলে আমার যে 7-8 লক্ষ সমাস সাধিত শব্দ, সেগুলোকে আমি কেমন করে মনে রাখবো? আমি হয়তো একটা বই পড়েছি 500 শব্দ, আর একটা বই পড়েছি 1000 শব্দ, একটা বই 800 শব্দ।
কিন্তু এগুলোতে সমাজসাথী শব্দের বাইরে অনেক আছে। আপনি কত বই পড়বেন, বাংলা ভাষায় তো অনেক ব্যাকরণ, সবগুলিকে আসলে পড়ে আমাদের আত্মস্থ করা বা মেমোরাইজ করে মুখস্থ রাখা সম্ভব? তাহলে কি করতে হবে? ওই যে বললাম যে আপনাকে বুঝে উত্তর দিতে হবে, বোধগম্যতা তৈরি করতে হবে। যে আমরা নিশ্চয়ই এই যে সমাজগুলির যে পার্থক্য তৈরি করা হয়েছে, কোনটা দ্বন্দ্ব, কোনটা কর্মধারায়, কোনটা দ্বিগু, কোনটা বহুব্রী, নিশ্চয়ই এদের মাঝে কোনো না কোনো কারণ আছে। কেন এটি দ্বন্দ্ব বললাম, কেন আমি কর্মধারায় বলছি, কেন বহুব্রী বলছি, তাহলে এর মাঝে কিছু কি সূত্র আছে। আমরা একটি শব্দ, শিক্ষার্থী বন্ধু আমি আবার বলছি, কোন একটি শব্দ দেখা মাত্রই তুমি বলে দিতে পারবা যেটি দ্বন্দ্ব সমাস নাকি কর্মধারায় নাকি দ্বিগু নাকি বহুব্রী নাকি অব্যয়ভাব। তোমাকে আলাদা করে মুখস্থ করে রাখতে হবে না। তো কিভাবে আসলে এটি সম্ভব কিনা, এটি ম্যাজিক্যাল মেথড বলছি আমরা, যে আমি একটি শব্দ পরীক্ষা আসবে, আমি শব্দটা দেখে শব্দটা আমাকে বলে দিবে যে হ্যাঁ শব্দের চেহারাটা, শব্দের বৈশিষ্ট্যটা আমাকে বলে দিবে এটি দ্বন্দ্ব, এটি কর্মধারায় বা দ্বিগু বা অব্যয়ভাব বা বহুব্রী। একটু আমরা দেখি, ধরে নাও একটি শব্দ আমরা লিখেছি বাবা মা, দুটো পদ। আমি কিন্তু প্রথমে বলেছি সমাস হতে হলে একটি শব্দের একটি পদে না, কমপক্ষে একের চেয়ে বেশি মানে দুই। তাহলে একটি পূর্বপদ একটি পরপদ, দুটো পদ। ব্যক্তি কয়জন? দুজন। বাবা মা দুজন ব্যক্তি। মা বাবা দুটো পদ, ব্যক্তি দুজন। সৎ বাবা দুটো পদ, পূর্বপদ হলো সৎ, পরপদ বাবা, কিন্তু ব্যক্তি কি? একজন। খাজা বাবা মানে 1 কেজি খাজা আর একজন বাবা না, দুটো পদ কিন্তু জিনিস একটাই। ভণ্ড বাবা কিংবা অলি বাবা কিংবা পীর বাবা, তাহলে এখানে অলি আর বাবা, একজন অলি আর একজন বাবা নয়, পদ আমি দুটো ব্যবহার করেছি কিন্তু ব্যক্তিকে বুঝিয়েছি কি? একজন। যেমন আমরা হাত পা বলছি, তাহলে হাত আলাদা আর পা কি আলাদা, দুটো জিনিস। কিন্তু হাত পাখা যদি বলি তাহলে কি একটা হাত আর একটা পাখা? দুটো পদ। কিন্তু যখন হাত ঘড়ি চাইবো আমরা দোকান থেকে, ভাই আমাকে হাত ঘড়ি দেন, হ্যাঁ আপনি বলছেন যে ভাই আমাকে হাত ঘড়ি দেন, তো আপা এই যে হাত নেন আর এই যে ঘড়ি নেন, দিবে কি? না, আপা যে ফর্সা হাত দিলাম, নেন ধরেন, ধরবেন না। কারণ হাত ঘড়ি দুটো শব্দ, কিন্তু শব্দ দুটো, পদ দুটো, বস্তু কি একটা। আলাদা করে যদি বলতো হাত তাহলে হাত, আলাদা করে যদি বলতো ঘড়ি তাহলে ঘড়ি। হাত আলাদা, ঘড়ি আলাদা। যখন আমি একসাথে বসিয়েছি সমাজসাধিত শব্দ হিসাবে হাত ঘড়ি, তখন এটি দুটো পদ মিলে হয়ে গেছে একটি বস্তু। দেওয়াল যদি বলেন যে দেওয়াল, তাহলে এটি হলো দেওয়াল। আবার যদি ঘড়ি বলেন তাহলে আলাদা একটি শব্দ ঘড়ি। যখন দেওয়াল ঘড়িকে একসাথে যুক্ত করলেন তখন দেওয়াল ঘড়ি বলে দুটো জিনিস, একটা দেওয়ালের একটি ঘড়ি না, দুটো মিলে কি একটা। টেবিল ঘড়ি বলে একটি টেবিলের একটি ঘড়ি না, শুধু বলবেন টেবিল তাহলে একটি টেবিল একটি শব্দ, বলবেন ঘড়ি, ঘড়ি আর একটি শব্দ। টেবিল ঘড়ি দুটো পদ মিলে বস্তু কি এক হয়ে যাচ্ছে। যখন আমরা বলছি শিয়াল কুকুর, তাহলে শিয়াল আলাদা, কুকুর আলাদা। শিয়াল চালাক, এবার দুটো পদ মিলে একজন। যে শিয়াল মামা মানে একজন শিয়াল আর একজন মামা না, শিয়াল মামা আসছে মানে একটা শিয়াল আসছে তার সাথে মামা আসছে না, দুটো পদ কিন্তু একটি। অর্থাৎ সমস্যা যে দুটো পদ কখনো দুটো মিলে দুটো আলাদা আলাদা জিনিসকে মিন করে, আর কখনো দুটো মিলে কি একটা জিনিসকে বোঝায়। তাহলে এখানে আমরা অতি সহজে বুঝতে পারবো এটা দুটো সমাজের বৈশিষ্ট্য, একটি হচ্ছে দ্বন্দ্ব আর একটি কর্মধারায়। শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমরা এইভাবে বলছি, আমি কিন্তু বলছি ব্যাকরণিক জটিল পদ্ধতি না, ব্যাকরণটাকে আমরা সহজীকরণ সরলীকরণ করে এইভাবে নিচ্ছি যে যখন দুটো পদ দ্বারা দুটি বস্তুকে বোঝায়, এবং ব্যাকরণ এইভাবে বলা আছে যে দুটো পদ যখন দুটো বস্তুকে বোঝায় তখন দ্বন্দ্ব, আর দুটো মিলে যদি একটি বস্তুকে বোঝায় তখন সেটা কি কর্মধারায়। তাহলে যখন বলবে হাত পাকা কোন সমাস, তাহলে তোর কর্মধারায়। হাত ঘড়ি কোন সমাস, কর্মধারায়। ফর্সা হাত, কালো হাত, লম্বা হাত, ভাঙা হাত, কর্মধারায় সমাস। যখন বলছে জামা প্যান্ট তখন দ্বন্দ্ব, কেন জামা আলাদা প্যান্ট আলাদা। জামা পায়জামা, লুঙ্গি শাড়ি আলাদা। যদি বলে ছেঁড়া লুঙ্গি, যদি বলে নীল শাড়ি, যদি বলে লাল শাড়ি, দুটো মিলে এক। নীল জামা, নীল পদ্ম, নীল পদ্ম, নীল আলাদা পদ্ম আলাদা, দুটো মিলে কি এক। যখন আমরা বলছি ছেলে মেয়ে তখন ছেলে আলাদা মেয়ে আলাদা, কিন্তু ভালো ছেলে, মিষ্টি মেয়ে, দুষ্টু ছেলে, সৎ ছেলে, তখন দুটো পদ কিন্তু ব্যক্তি একজন। বর বউ, বর আলাদা বউ আলাদা, দ্বন্দ্ব সমাস। নতুন বউ কর্মধারায়। চাল ডাল দ্বন্দ্ব, চাল কুমড়া। যখন আপনি চাল ডাল বলবেন যে ভাই আমাকে চাল ডাল দেন, তখন দোকানদার চাল দেবে না ডাল দিবে? চালও দিবে ডালও দিবে। কিন্তু চাল কুমড়া দেন, তাহলে চাল দিবে আর আলাদা করে কুমড়া দিবে না, নাকি দিবে? চাল কুমড়া বললে দুটো মিলে একটা জিনিস, কুমড়াটা দিবে। তাহলে পাকা কুমড়া বললে আপনাকে একটা কুমড়া দিবে। এইভাবে আমরা বলছি এই যে অনেক শব্দ আমরা যখন দেখছি, তাই না, একটা হচ্ছে আমার চাচা চাচি, তাহলে চাচা বোঝায় না চাচি বোঝায়, তাহলে চাচাও বোঝায় চাচিও বোঝায়, দুটো জিনিসকে আলাদা করে বোঝায়। কিন্তু যদি বড় চাচা বা মেজো চাচি বা ছোট চাচি, পদ কিন্তু দুটোই, কিন্তু দুটো পদ মিলে ব্যক্তিকে একজন।
এখন আপনার কাজ কি, এই যে আমি সূত্রটা দিলাম, তাহলে আপনি দ্বন্দ্ব সমস্যা যাবেন, কর্মধারা যাবেন, যে উদাহরণগুলো আপনার সামনে আসবে আপনি শুধু এই মেথডটা ওখানে প্রয়োগ করে দেখবেন যে আসলে এই যে স্যার যে বলেছে এই পদ্ধতিটা আসলেই এখানে কার্যকর কিনা। তার মানে আপনি এখন যত শব্দ দেখবেন দ্বন্দ্বে, দেখবেন যে দুটো পদ দুটো জিনিস। পরীক্ষা আসবে ধরেন মামা মামি, খালা খালু, দা কুঁদা, ওহি নকুল, স্বর্গ নরক, দেশ বিদেশ, ছোট বড়, লাভ লোকসান, তাই না, ভাই বোন, তাহলে ভাই বোন, ভাই বোঝালে বলবে কিন্তু বড় ভাই, সৎ ভাই, মেজ ভাই, তো একটা কর্মধারা। সাহেব বাজার, সাহেব বাজার কি একজন সাহেবের একটা বাজার, সাহেব বাজার দুটো পদ মিলে এক, কিন্তু যদি সাহেব বেগম বা সাহেব বিবি, তাহলে সাহেব আলাদা বিবি আলাদা। গোলাম বাদী, গোলাম আলাদা বিবি আলাদা। খাস বিবি বা খাস বাদী, তাহলে খাস বাদী দুটো মিলে খাস আলাদা, বাদী আলাদা, দুটো পদ মিলে ব্যক্তি কিন্তু একজন। তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি এটা কর্মধারা। অর্থাৎ অনেক শব্দের ভিড়ে আপনি খুব সহজে চারটি অপশন, আর আপনার পরীক্ষা অপশন কিন্তু 40টা নয়, 14টাও নয়, 44টা নয়, অপশন 4টা। কোনটি দ্বন্দ্ব, কোনটি কর্মধারায়, আপনি 4টি শব্দের মাঝে তাকাবেন, দেখবেন কোন জায়গায় দুটো পদ দুটো আলাদা আলাদা জিনিসকে মিন করেছে, আর কোথায় দুটো মিলে একটাকে মিন করেছে। দুটো যদি দুটোকেই মিন করে, দুটো জিনিসকে আলাদা করে গুরুত্ব দিয়ে বোঝায়, তাহলে সেটা হবে দ্বন্দ্ব। আর দুটি পদ মিলে যদি আসলে একটি বস্তুকে বোঝানো হয়, একটি ব্যক্তিকে বোঝানো হয়, তাহলে সেটা হিসেবে কর্মধারা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দ্বন্দ্ব আর কর্মধারা, আপনি উদাহরণগুলি যখন দেখবেন আমাকে বলবেন যে স্যার এটা এটা, দেখবেন যে সব উদাহরণ মিলে যাবে, একটি এমন হবে না যে মিলবে না। এখন ধরেন যে আমরা বলেছি এখানে যে নীল জামা, না বলে আমরা বলতে পারি নীল আকাশ। নীল কি আকাশ, তাহলে কোন সমাস, কর্মধারার সমাস, কারণ আকাশকে বুঝিয়েছে। কিন্তু যদি বলে আকাশ বাতাস, আকাশ বাতাস, তাহলে আকাশ বোঝায় না বাতাস বোঝায়, তাহলে আকাশও বোঝায় বাতাসও বোঝায়। আকাশের সাথে যদি পাতাল দেওয়া হয় তাহলে আকাশ বোঝায় না পাতাল বোঝায়, আকাশও বোঝায় পাতালও বোঝায়, তাহলে দ্বন্দ্ব সমাস। তাহলে এইভাবে আমরা দ্বন্দ্ব আর কর্মধারায়। এখন আকাশ পাতাল বা আকাশ বাতাস বা নীল আকাশ না বলে বলা হলো সপ্ত আকাশ। কি বলা হলো? সপ্ত আকাশ বা সপ্ত আসমান। এখন এটি হয়ে যাচ্ছে দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস? সংখ্যাবাচক পূর্বপদ, সংখ্যাবাচক পূর্বপদ। অর্থাৎ এই যে আমরা দুটো পদের কথা বলছি, এমন যদি দেখি যে পূর্বপদ একটি সংখ্যাবাচক, সপ্ত, অষ্ট, ত্রি, তে, চতু, চৌ, ঠিক আছে, এরকম। অর্থাৎ সংখ্যাবাচক দ্বিগু সমাসটা কি? এখানে কিন্তু আমি যত শব্দ লিখেছি কোনো দ্বিগু সমাস নাই, একটিও নাই। কেন নাই? দ্বিগু এই জন্য নাই যে কোনো শব্দ আমি সংখ্যা দিয়ে লিখিনি, কিন্তু চাইলেই তুমি লিখতে পারতাম। সপ্ত আসমান, পঞ্চ নদী, 13 নদী, সপ্ত ডিঙ্গা, অষ্ট ধাতু, তাহলে আমরা চাইলেই কিন্তু লিখতে পারি। আমি প্রথমে চেয়েছি আপনাকে দ্বন্দ্ব আর কর্মধারাটা বোঝাতে। এখন যে কোনো একটি শব্দ, সমাসবদ্ধ শব্দ যার দুটি পদ, যার পূর্বপদটি একটি সংখ্যা এবং পরপদটি একটা অন্য কোনো বিশেষ্য, সপ্ত, সিন্ধু। তাহলে আমি একটু বোর্ডটা মুছে ফেলি, আমরা দেখেন আমরা লিখছি কয়েকটি শব্দ। তাহলে শব্দটি হলো সপ্ত সিন্ধু। তাহলে এই যে সপ্ত হলো একটা সংখ্যাবাচক পূর্বপদ আর সিন্ধু হলো একটি বিশেষ্য। 13 নদী, ঠিক আছে। যদি আমরা লিখি অষ্ট ধাতু, তাহলে সংখ্যাবাচক পূর্বপদ আর একটি বিশেষ্য। তাহলে সংখ্যাবাচক পূর্বপদের সাথে বিশেষ্যের যে সমাস হয় সেটা হচ্ছে দ্বিগু। অবশ্যই দ্বিগু সমাস হতে হলে পূর্বপদটা কি সংখ্যাবাচক হতে হবে এবং পরপদটা একটি বিশেষ্য। এইভাবে এখন এই যে ধরেন এরকম অনেক শব্দ আছে, পঞ্চ নদী, পঞ্চবটি, পঞ্চভুজ, পঞ্চপ্রহর, পঞ্চভূত। এখন আপনি পঞ্চ নদী পড়েছেন, পরীক্ষা সাধারণ ছাত্ররা কি করে মুখস্থ করছে, পঞ্চনদী পঞ্চনদী পঞ্চনদের সমান, পঞ্চনদের সমান, পঞ্চবটি পঞ্চবটি পঞ্চবটির সমান, পঞ্চবটির সমান, পঞ্চভুজ পঞ্চভুজ পঞ্চভুজের সমান মুখস্থ করেছে। কিন্তু পড়ে গেছে পঞ্চভূত, পড়ে গেছে পঞ্চভুজ, সে পড়েছে পঞ্চভুজ, পঞ্চভুজের সমান দ্বিগু সমাস, কিন্তু পরীক্ষক পঞ্চভুজ দেয়নি, পরীক্ষক দিয়েছে পঞ্চ কি ভূত। এবার সে বলছে যে স্যার আমি তো পড়লাম পঞ্চভুজ, কিন্তু দিয়েছে কি পঞ্চভূত। পঞ্চভূত দিক পঞ্চ পেতনিও দিতে পারে, পঞ্চ ডাইনি দিতে পারে, পঞ্চ শাকচুনি দিতে পারে, পঞ্চ পাণ্ডব দিতে পারে, পঞ্চ প্রহর দিতে পারে, পঞ্চসুর, পঞ্চস্বর, পঞ্চগ্রাম,
পঞ্চ দিয়ে অনেক কিছু, প্রথমে পঞ্চ সংখ্যাবাচক দিয়ে পরে যদি কোনো একটি বিশেষ্য দেয়, বিশেষ্যবাচক শব্দ দিয়ে সমাস করা হয়, তাহলে সেটি অবশ্যই কি দ্বিগু সমাস হবে। তবে আছে, এই যে তবে, এটা ওই যে সমাসের ক্লাসে যেমন আপনাদের বলেছি যে ব্যাকরণ কিন্তু ভাষার একটি সংবিধান, সংবিধান একটা আইন, কিন্তু আইনের কোন কোন কারো ক্ষেত্রে সংবিধান বলেছে আইন সবার জন্য সমান এবং রাষ্ট্রের সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, বলেছে না? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু দেখা গেল আসলে ব্যাপারটা কি তাই? সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, তাই না, এমপি কে যখন পুলিশ অ্যারেস্ট করবে বা কারাগারে নিয়ে যাবে, তখন তার জন্য যে আইনের আশ্রয়, সেটা আর একজন সাধারণ মানুষকে যে আইনের আশ্রয়, সেটা কি একই রকম হয়? আপনারা জানেন যে ভিআইপি যারা, তাদের জন্য জেল কোড আছে, সেখানে তাদের আলাদা রুম, আলাদা সুযোগ সুবিধা। তার মানে সেও নাগরিক, কিন্তু নাগরিকও সে বিশেষ মর্যাদা পেয়েছে, কারণ সে একটু বিশেষ। তো এই যে বললাম যে সন্ধি বা সময় বা ব্যাকরণের যে কোনো বিষয়ের ক্ষেত্রে পদ্ধতি বা নিয়ম তো আছেই, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে যায়। এই ভিন্নতাটা আপনাকে বুঝে নিতে হবে, তাহলে আপনার জন্য। যেমন দেখেন, আমরা যদি বলি যে চৌকি রাস্তা, দ্বিগু সমাস, চৌ সংখ্যা, রাস্তা হলো বিশেষ্য। কিন্তু যখন বলছে চৌ সালা, চৌ সংখ্যা, সালা বিশেষ্য, কিন্তু এটা দ্বিগু না। চৌ সংখ্যা দিয়ে শুরু হয়েছে, সংখ্যা দিয়ে শুরু হলে আমরা বললাম দ্বিগু, পঞ্চভুজ দ্বিগু, পঞ্চভূত দ্বিগু, কিন্তু পঞ্চপদী দ্বিগু নয়। তাহলে আপনি কনফিউজ হবেন। অর্থাৎ কৌশলটা তখনই আপনার জন্য পরিপূর্ণ কাজে লাগবে যখন আপনার ব্যতিক্রম বা বিশেষ জিনিসগুলো জানা থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের সংখ্যা দিয়ে শুরু হওয়া সত্ত্বেও দ্বিগু হয়নি, হওয়ার কথা ছিল। কেন হয়নি? এখানে দুটো বিষয় খেয়াল করবেন। একটি হচ্ছে দ্বিগু হতে হলে পরপদের প্রাধান্য থাকতে হবে। সংখ্যা দিয়ে শুরু হবে, পরপদে 13 নদী, নদীকে বোঝায়। অষ্ট ধাতু দ্বারা একটা ধাতুকে বোঝায়। সপ্ত সিন্ধু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বলছিলাম যে সংখ্যা দিয়ে যদি শুরু হয়, পূর্বপদ সংখ্যাবাচক তো পরপদ একটা বিশেষ্য, তাহলে সেটি দ্বিগু সমাস হচ্ছে, তাই না? কিন্তু এই যে বললাম যে চৌ রাস্তা দ্বিগু সমাস, কিন্তু আবার চৌ চালা বই দেওয়া আছে দ্বিগু নয়, এবং আসলেই দ্বিগু নয়। কিন্তু তোমার তো এখানে তাহলে কনফিউশন হওয়া স্বাভাবিক, বিভ্রান্তি হওয়া, যে স্যার সংখ্যা দিয়ে শুরু হয়েছে, রাস্তা বিশেষ্য, আবার সংখ্যা চৌ দিয়ে শুরু হয়েছে, চালা বিশেষ্য, তাহলে কেন এটি দ্বিগু সমাস নয়? এই যে পঞ্চভূত, পঞ্চভুজ, পঞ্চবটি, পঞ্চনদী দ্বিগু, কিন্তু পঞ্চপদী সংখ্যা দিয়ে শুরু হয়েছে, কিন্তু দ্বিগু না। সংখ্যা দিয়ে শুরু হলে পূর্বপদের সংখ্যা থাকলে দ্বিগু হবে, কিন্তু দুই একটি জায়গা আছে, দুইটি শব্দ আছে দ্বিগু নয়। কেন নয়? তোমাকে এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। অর্থাৎ সংখ্যা দিয়ে শুরু হবে, কিন্তু পরপদটার প্রাধান্য থাকবে। দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য। তাহলে 13 নদী দ্বারা নদীকে বোঝায়, অষ্ট ধাতু দ্বারা কি ধাতুকে বোঝায়, সপ্ত সিন্ধু দ্বারা সিন্ধুকে বোঝায়, চৌ রাস্তা দ্বারা রাস্তাকে বোঝায়, কিন্তু চৌ সালা দ্বারা সালকে বোঝায় না, তার ঘরকে বোঝায়। পঞ্চপদী দ্বারা পদ মানে পাকে বোঝায় না বা পদকে বোঝায় না, কাকে বোঝায়? একজন ব্যক্তিকে বা কোনো একটা জিনিসকে, যার 5টি পা। দেখো একটি শব্দ ত্রিনয়ন, ত্রিনয়ন, ত্রি সংখ্যা, নয়ন বিশেষ্য, কিন্তু ত্রিনয়ন ধর নয়নকে বোঝায় না, কাকে বোঝায়? 3 নয়ন আছে এমন কোন ব্যক্তি, তথা শিবকে। বহুব্রী সমাসের বৈশিষ্ট্যটা হলো যে পরপদের প্রাধান্য না, পরপদের প্রাধান্য। যে পদ দুটো থাকবে সেই দুটোকে ব্যবহার করে অন্য কোনো তৃতীয় কোনো বিষয়কে প্রাধান্য দিবে। যখন আমরা বলছি ত্রি নয়ন, আমরা বললাম তাই না, ত্রি ধরে নাও যে ত্রি, এটাকে বলছে ত্রি মাথা, তে মাথা, তে মাথা। এখন দেখো তে একটি সংখ্যা, মাথা একটি বিশেষ্য, কিন্তু তে মাথা দ্বারা মাথাকে বোঝায় না, কাকে বোঝায়? 3 মাথা আছে এমন কোন জিনিসকে বা বস্তুকে। তাহলে আমরা যখন কোন সংখ্যা দিয়ে পূর্বপদ শুরু হবে, পরপদ বিশেষ্য থাকবে, আমরা দ্বিগু ধরবো, কিন্তু আমরা একটু চিন্তা করব যে এই যে পরপদটার অর্থকে কি প্রাধান্য পেয়েছে, না পরপদের অর্থের প্রাধান্য পায়নি। যখন পরপদের অর্থের প্রাধান্য, পরপদের ওই জিনিসটাকে প্রধানভাবে আমরা বুঝতে পারবো। যষ্ট ধাতু মানে একটা ধাতুকে বুঝিয়েছে, 13 নদী মানে নদীকে বুঝিয়েছে, সপ্ত সিন্ধু মানে সিন্ধুকে বুঝিয়েছে, ঠিক আছে, চৌ রাস্তা মানে রাস্তাকে বুঝিয়েছে, কিন্তু ত্রিনয়নদের নয়নকে বুঝায়নি, কাকে? 3 নয়ন আছে এমন একজন কি দেবতা শিব। কিংবা যখন আমাদের বলা হচ্ছে দশানন, তাহলে 10 মানে 10 সংখ্যা, আনন মানে মাথা, কিন্তু 10 আনন দ্বারা মাথাকে বোঝায় না, কাকে বোঝায়?
রাবণকে, অর্থাৎ 10 আনন আছে এমন কোন ব্যক্তিকে। দশভুজা, তার মানে দশভুজা, ভুজ মানে বাহু বা হাত, 10 হাত না, দশভুজা মানে 10 হাত আছে এমন কোন একজন ব্যক্তি বা দেবী দুর্গা। তার মানে পরপদটাকে প্রাধান্য না দিয়ে সেই পদের দ্বারা অন্য কোনো কিছুকে যখন প্রাধান্য দিচ্ছে সেটি হয়ে যাচ্ছে বহুব্রীহি। তাহলে এইখানে একটু কনফিউশন যদি তৈরি হয়, তো এই জিনিসটা যদি জানা থাকে বা বুঝতে পারো যে সংখ্যা দিয়ে শুরু হলো পরপদ, এই পরপদের অর্থের প্রাধান্য দিয়েছে তাহলে দ্বিগু, কিন্তু সংখ্যা দিয়ে শুরু হয়েছে কিন্তু পরপদ যেটা আছে সেটাকে বুঝায়নি, বুঝিয়েছে কাকে, অন্য কোন একটা জিনিসকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বহুব্রীহি। তো তাহলে আমরা কি করতে পারি, খুব সহজে এটা আমরা নির্ণয় করতে পারবো যে আর এই যে সংখ্যা দিয়ে শুরু হলো যে বহুব্রীহি তার নাম সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহির অনেকগুলি ভাগ, সংখ্যা দিয়ে শুরু হওয়া কিন্তু বহুব্রীহির মূল বিষয় না, সংখ্যা দিয়ে শুরু হওয়া দ্বিগুর বিষয়, কিন্তু দ্বিগুর মতো হয়েও যারা দ্বিগু না হয়ে বহুব্রীহি হয়েছে সেই বহুব্রীহিকে আমরা নাম দিচ্ছি সংখ্যাবাচক বহুব্রীহি। আর বহুব্রীহির মূল ফ্যাক্টরটি হচ্ছে যে দুটো পদ দ্বারা কি করবে, দুটোকে না বুঝে অন্য কিছু, তাহলে দ্বন্দ্ব দুটোকেই বোঝাবে, কর্মধারায় একটাকে বোঝাবে, দ্বিগুতেও ওদের একটাকে বোঝাবে কিন্তু সংখ্যা দিয়ে শুরু হবে, আর বহুব্রীহিতে যেই দুটো পদ থাকবে সেই দুটোর মাধ্যমে অন্য কিছু বোঝাবে। যেমন আমরা বলেছি বর বউ, শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা শেষ করবো, বর বউ, তাহলে বর আর বউ দুজনকেই বোঝাই। আবার বললাম নতুন বউ, শুধু বউকে বোঝায়, দুটো পদে একজন কর্মধারায়। বউ ভাত, বউ বোঝায় না ভাত বোঝায়, বউ ভাত, বউ বা ভাত কোনোটাকে বোঝায় না। বউ যদি ভাত খায় তাহলে বউ ভাত, যদি পোলাও খায় তাহলে বউ পোলাও, যদি বিরিয়ানি খায় তাহলে বউ বিরিয়ানি, বিষয়টা এমন না। এখানে বউ বা ভাত দুটি পদ ব্যবহার করেছি, কিন্তু এটি একটি দিন বা বিশেষ অনুষ্ঠানকে বোঝায়। ভাতেরও কোনো প্রাধান্য নাই, বউয়েরও কোনো প্রাধান্য নাই। যখন আমরা বলছি শিক্ষার্থী বন্ধুরা হলুদ মরিচ, তখন হলুদ বোঝায় না মরিচ বোঝায়, হলুদে বোঝায়, মরিচে বোঝায়। যখন আমরা বলছি লাল মরিচ তখন শুধু মরিচকে বোঝায় কর্মধারায়। যখন আমরা বলছি কাঁচা হলুদ তখন হলুদকে বোঝায়, হলুদটা কেমন কাঁচা। কিন্তু যখন আমরা বলছি গায়ে হলুদ তখন গা বোঝায় না হলুদ বোঝায়, গাও বোঝায় না হলুদও বোঝায় না। আপনি যদি আজকে গায়ে হলুদ দেন তাহলে গায়ে হলুদ হবে না, গাও থাকবে হলুদও মাখবেন কিন্তু গায়ে হলুদ হবে না, কারণ গায়ে হলুদ আসলে গা বা হলুদের কোনো বিষয় নাই। এই দুটি পদকে আমরা ব্যবহার করেছি কেন, অন্য কিছু বিশেষ একটা দিন, বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝাতে। যেই দিন গায়ে হলুদ সেদিন আপনার হলুদ মাখতে হবে না, হলুদ না মাখলেও সবাই বলবে আজ আপনার কি গায়ে হলুদ। তার মানে আসলে গা বা হলুদ শব্দটি ইউজ করেছি আমরা বিশেষ একটা দিনকে বোঝানোর জন্য, তাহলে সেটি হয়ে যাচ্ছে বহুব্রীহি। অর্থাৎ দুটো পদের কাঁচা হলুদ তাহলে হলুদকে বোঝালো, তাই না, বা গুঁড়া হলুদ হলুদকে বোঝালো। আবার লাল মরিচ মরিচকে বোঝালো, হলুদ মরিচ তাহলে হলুদ আলাদা মরিচটা আলাদা। দুটো পদ দুটো আলাদা বস্তু আলাদা জিনিস, তাহলে দ্বন্দ্ব। দুটো পদ কিন্তু একটা ওদেরই একটা জিনিস, পরপদকে বোঝাচ্ছে কর্মধারায়। আর দুটো পদ কিন্তু যেই দুটো পদ আছে ওদেরকে ব্যবহার করে আমি অন্য কোনো জিনিসকে ইঙ্গিত করছি, সেটি হয়ে যাবে বহুব্রীহি। তো এইভাবে আমরা দেখবেন অনেক শব্দ আপনি বহুব্রীহিতে পাবেন, ঠিক আছে। মুখে ভাত, মুখে ভাত। যখন আমরা বলেছিলাম ডাল ভাত তখন আমরা ডালও বুঝি ভাতও বুঝি। যখন আমরা দেখি সাদা ভাত তখন আমরা শুধু ভাতকে বুঝি। যদি লিখি লাল ভাত তাহলে ভাতকে বুঝি, মাখানো ভাত তাও ভাতকে বুঝি, তাই না, পান্তা ভাত ভাতকে বুঝি। কিন্তু মুখে ভাত, মুখ আর ভাত দুটো পদ, কিন্তু আমরা মুখও বুঝি না ভাতও বুঝি না। আমি যখন আজকে ধরেন খাবো, তাই না, তখন কি আমি ভাত মুখে দিব, তাহলে আজকে আমার মুখে ভাত হবে না। আপনি যতই মুখে ভাত দেন মুখে ভাত হবে না, কারণ মুখে ভাতের সাথে মুখে ভাতের কোনো সংশ্লিষ্টতা নাই। অর্থাৎ মুখে ভাত বলতে আসলে মুখ এবং ভাত এই দুটি শব্দকে ব্যবহার করে আমরা একটা বিশেষ করে একটা দিন, বিশেষ একটা অনুষ্ঠানকে ইঙ্গিত করেছি, ফলে এটি হয়ে যাচ্ছে বহুব্রীহি। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাসের যে বেসিক ফরম্যাট, এই ফরম্যাটটা মনে রাখতে পারলে এই যে অনেক সময় আমরা কনফিউজ হই, অনেক সময় এলোমেলো হয়ে যায়, বুঝতে পারি না, তাহলে আমরা বলছি দুটো পদ যদি, অবশ্যই দুটো পদ থাকবে, বেশিও থাকতে পারে কিন্তু কমপক্ষে দুটি পদ তো থাকবেই। দুটি পদ যখন দুটি আলাদা আলাদা জিনিসকে বোঝাবে তখন দ্বন্দ্ব। দুটির মধ্যে যখন পরপদকে বা যখন একটাকে বোঝাবে কর্মধারায়, আবার পরপদকে বোঝালো কিন্তু শুরু হয়েছে কি দিয়ে, সংখ্যা দিয়ে, তাহলে এটি আমরা দ্বিগু। আবার সংখ্যা দিয়ে শুরু হয়েছে কিন্তু পরপদকে বোঝায়নি, পরের পদটা আছে বোঝায়নি, বুঝিয়েছে কি অন্য কোনো কিছুকে, তখন সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। কারণ বহুব্রীহি মানে কোনো পদকে বোঝাবেন অন্য কিছু। আবার সংখ্যা দিয়ে না থাকলেও বহুব্রীহি হবে, অর্থাৎ দুটো পদ থেকে যখনই অন্য কিছু বোঝাবে তখনই বহুব্রীহি। সংখ্যা দিয়ে শুরু হোক বা না হোক, সংখ্যা দিয়ে শুরু হওয়া বহুব্রীহির কোনো ফ্যাক্টর না, কিন্তু সংখ্যাটা ওখানে কেন নিয়ে এসেছি, দ্বিগুর সাথে যাতে আপনি কনফিউজ না হন,
সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু হবে, কিন্তু 2, 4টি 5টি শব্দে দ্বিগু হচ্ছে না, কারণ ওখানে পরপদের প্রাধান্য না থেকে কি অন্য কোনো পদের ইঙ্গিত করেছে। আর বহুব্রীর মূল বিষয় হলো সংখ্যা দিয়ে শুরু হবে না, যে কোনো কিছু দিয়ে শুরু হতে পারে, পূর্বপদ পরপদ হতে পারে, কিন্তু ওই দুটো পদের মাধ্যমে আমরা বোঝাবো অন্য কোনো বিশেষ কোনো কিছুকে, তাহলে সেটি হয়ে যাবে বহুব্রী। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকবে। আমরা হয়তোবা দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু আর বহুব্রী নিয়ে একটু আলোচনা করলাম, প্রাথমিক আলোচনা, অর্থাৎ চেনার উপায়। এর বাইরে আমাদের লাগবে কোন বহুব্রী, কোন দ্বন্দ্ব, কোন কর্মধারয়, সেটি নিয়ে আমরা অন্য একটি ক্লাসে চেষ্টা করব। আপনারা যদি আমার ক্লাস ভালো লাগে, আগ্রহী হন, তাহলে নিশ্চয়ই পরের কোনো ক্লাস আমরা দ্বন্দ্বের যে ভাগ, উপমান উপমিত রূপক, কর্মধারয়ের যে ভাগ, উপমান উপমিত রূপক, দ্বন্দ্বের যে ভাগ, সমার্থক দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব, বিরোধাত্মক দ্বন্দ্ব, বিপরীতাত্মক, বহুব্রীর যে ভাগ, সমানাধিকরণ, ব্যতিকরণ, ব্যতিহার, চেষ্টা করব ভাগ। পাশাপাশি এর সাথে আমাদের অব্যয়ভাব এবং আরো একটি সমাজ থাকলো কি অব্যয়ভাব এবং তৎপুরুষ। তো আমরা অনেক বড় করে ক্লাস নিতে চাচ্ছি না, কারণ আপনাদের সময় থাকবে। আমরা পরের এপিসোডে চেষ্টা করব যে এর বাইরে, আর যেটুকু বলেছি আপনারা সমাসের বই খুলে চেনার যে উপায়, আসলে এই উপায় দিয়ে চেনা যায় কিনা, অপরিচিত শব্দ নেবেন, একটু আনকমন শব্দ বিভিন্ন বই থেকে কালেক্ট করে করে আপনি একটু নির্ণয় করে তারপর মেলাবেন। এটি আপনার হোমওয়ার্ক। আমি যে মেথড দিলাম, আপনি প্রচলিত শব্দ, একদম চিরাচরিত জানেনই তো, একটু কম প্রচলিত শব্দ, একটু যে অপরিচিত শব্দ বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আপনি তালিকা করে ওখান থেকে নির্ণয় করবেন যে আসলে দেখি তো 2, 2 নাকি 2 এদের মধ্যে 1, নাকি সংখ্যা দিয়ে শুরু হয়েছে, নাকি যেই দুটো আছে তা অন্য কিছু বোঝাচ্ছে। যদি এভাবে অ্যানালাইসিস করে পড়েন, আসলে বিশেষ পড়া কিন্তু একটু অ্যাডাল্ট লার্নিং, ছোট বাচ্চাদের মতো মেমোরাইজ না, একটু বুঝে শুনে অল্প করে পড়বেন, কম পড়েন কিন্তু বুঝে পড়বেন, এটা অনেক বেশি ফায়দা হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি যেটুকু আমি বোঝাতে চেয়েছি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কমেন্টসে কোনো বিষয় যদি আপনাদের থাকে, আপনারা আমাকে কমেন্টস করলে আমি সেটা চেষ্টা করব যে আপনাদের সেই কোনো বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সাথে নিশ্চয়ই সামনের কোনো দিন আবারও আসবো, হাজির হবো আপনাদের কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।